এখন আমরা আলোর প্রতিসরণের খ নাম্বার সৃজনশীলের খ নাম্বার বা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নতে আসার মতো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে দেখে নেব, যেগুলো মানে সংক্ষিপ্ত প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন বলতে পারি। তো এখানে হচ্ছে প্রথম কোশ্চেনটা হচ্ছে বলছে আমাদেরকে যে মরীচিকা কেন ঘটে। তো এই অ্যান্সারটা হচ্ছে গিয়ে জানার আগে আমরা হচ্ছে গিয়ে একটু বোর্ড থেকে একটু ঘুরে আসি। তো এখানে হচ্ছে দেখো এই নিচে হচ্ছে গিয়ে যে দাগটা দেখতে পাচ্ছি এটা মনে করছে গিয়ে একটা বালুচর বা মরুভূমির মধ্যে যে বালু থাকে সেই হচ্ছে গিয়ে বালু। তো এখন এইখানে যদি হচ্ছে গিয়ে রোদ পড়ে, বালু কিন্তু হচ্ছে গিয়ে রোদ্রে অনেক বেশি উত্তপ্ত হয়ে যায় বা অনেক বেশি গরম হয়। তো হচ্ছে গিয়ে এই বালু বা এখানকার মাটি যদি গরম হয় তাহলে এর আশপাশে যে বাতাসগুলো থাকবে সেগুলো কিন্তু গরম হবে, বাট তার থেকে আরেকটু উপরে যে বাতাসগুলা সেটা এই বালু সংলগ্ন বাতাসের তুলনায় কিন্তু আরেকটু ঠান্ডা হবে। এইখান থেকে আরেকটু উপরে বাতাসগুলো আরো ঠান্ডা, তার উপরেগুলো আরো ঠান্ডা, এরকম করে যত উপরে যেতে থাকবো তত ঠান্ডা হতে থাকবে। তো এখন হচ্ছে কি আবার আমরা এটা হচ্ছে কি জানি যে ঠান্ডা এবং গরম বাতাসের মধ্যে ঠান্ডা বাতাসটা ঘন হয় এবং গরম বাতাসটা হচ্ছে গিয়ে হালকা হয়। ঠান্ডা বাতাস ঘন হয় এবং গরম বাতাস কি হয়, হালকা হয়। তো এইখানে এই বাতাসগুলো গরম, এই দুইটা মাধ্যমের মধ্যে যে এইখানে এই লেয়ারের বাতাস এবং এই লেয়ারের বাতাসের মধ্যে এটা হচ্ছে গিয়ে গরম বা হালকা, এটা হচ্ছে গিয়ে আমাদের ঠান্ডা বা হচ্ছে ঘন। আবার এই দুইটার হচ্ছে গিয়ে মধ্যে এদের দুজনের মধ্যে এ হচ্ছে গিয়ে তুলনামূলক হচ্ছে গরম আর এ কিন্তু তুলনামূলক হচ্ছে গিয়ে ঠান্ডা। তো এটা হচ্ছে গিয়ে হালকা হবে, এটা হচ্ছে ঘন হবে। আবার এদের দুজনের মধ্যে ও হচ্ছে গিয়ে তুলনামূলক হচ্ছে ঠান্ডা মানে হচ্ছে ঘন। তার মানে এখান থেকে যত উপরের দিকে যাইতে থাকতেছি আমরা তত হচ্ছে কিন্তু আমরা ঘন বাতাস হচ্ছে গিয়ে পাইতেছি। তার মানে আমি বায়ুকে যদি কয়েকটা লেয়ারে কল্পনা করি, উপরের লেয়ারগুলো আস্তে আস্তে ঘন এবং নিচের লেয়ারগুলো আস্তে আস্তে ঠান্ডা। তো এখন মনে করো এইখানে হচ্ছে গিয়ে একটা বস্তু আছে। তো এই বস্তু থেকে যদি হচ্ছে কোনো আলোক রশ্মি মনে করো এভাবে যদি এসে হচ্ছে গিয়ে এভাবে আপতিত হয়, কোনো বস্তু যদি এভাবে এসে আপতিত হয় তো এটা হচ্ছে গিয়ে আমাদের আপতিত রশ্মি। তো এইখানে হচ্ছে গিয়ে আমরা যদি হচ্ছে গিয়ে একটা অভিলম্ব কল্পনা করে নিই, আমরা যদি এখানে একটা অভিলম্ব কল্পনা করে নিই, এই যে একটা অভিলম্ব, তো সে দেখো এই দুইটার মধ্যে এই লেয়ারের বাতাস এবং এই লেয়ারের বাতাসের মধ্যে এইটা কি ঘন এবং এটা কি হালকা। তো আমরা হচ্ছে কি জানি, ঘন থেকে আলোক রশ্মি যদি হালকা মাধ্যমে আসে তাহলে হচ্ছে কি হবে, অভিলম্ব থেকে কিন্তু একটু দূরে সরে যাবে, অভিলম্ব থেকে একটু দূরে সরে যাবে। এইভাবে এভাবে আস্তে আস্তে আলোক রশ্মিটা কিন্তু আবার এইখানে হচ্ছে গিয়ে আমাদের এসে পড়বে, এই যে এইভাবে এখানে এসে হচ্ছে কি পড়বে। দেখো আপতিত রশ্মি অবিলম্ব থেকে কি হয়েছে, একটু দূরে সরে গিয়ে বাঁকা হয়ে এখানে পড়ছে। এখন এই মাধ্যম এবং এই মাধ্যমের তুলনায় এই দুইটা মাধ্যমের মধ্যে যদি দেখি, যেটা এই দুইটা মাধ্যমের ক্ষেত্রে এটা কি ছিল, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি ছিল, বাট এই দুইটা মাধ্যমের ক্ষেত্রে এইটা কিন্তু আবার আপতিত রশ্মি। ওকে, এই দুইটা আপতিত রশ্মি। তো আপতিত রশ্মিটা যেখানে হচ্ছে গিয়ে এসে পড়ছে, এখানে যদি আমরা একটা অভিলম্ব কল্পনা করে নিই, এটা হচ্ছে আমাদের অভিলম্ব। এখন হচ্ছে কি হবে, এখন হচ্ছে কি আমাদের আলোক রশ্মিটা আরো বেঁকে যাবে, আরো বেঁকে অভিলম্ব বিভেদ তল হচ্ছে গিয়ে বরাবর হচ্ছে ঘেঁষে যাবে। তো যখন হচ্ছে গিয়ে আলোক রশ্মি বিভেদ তল বরাবর হচ্ছে ঘেঁষে যায়, তখন যে আপাতন কোণটা হয় ওইটাকে আমরা কি বলি, সংকট কোণ বলি। ওকে, তো এই কোণটা মনে করো হচ্ছে গিয়ে কথার কথা 46 ডিগ্রি। এখন যদি কোনো হচ্ছে গিয়ে যদি কোনো আলোক রশ্মি ওই বস্তু থেকে যদি মনে করো হচ্ছে গিয়ে আর একটু বেশি ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে পড়ে, মনে করো এইভাবে 46 থেকে একটু বেশি কোণ হচ্ছে গিয়ে পড়লো, তো সংকট কোণ থেকে কি হয়েছে, একটু বেশি কোণ আপতিত হয়েছে, তখন হচ্ছে গিয়ে আলোক রশ্মিটা কি হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে যাবে। ঠিক আছে, তো এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত রশ্মিটা যদি হচ্ছে গিয়ে কোনো পথিকের চোখের মধ্যে যদি এসে হচ্ছে গিয়ে পড়ে, তখন যে ব্যাপারটা ঘটে যে আমাদের চোখে আলোক রশ্মি যেই বরাবর প্রবেশ করে, আমাদের মনে হয় যে ওই আলোটা ওই বরাবর কোনো একটা বস্তু থেকে কিন্তু আসতেছে। ঠিক আছে, এরকম হচ্ছে মনে হবে। তো এইখান থেকে আরো অনেকগুলো আলোক রশ্মি এসে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয়ে যখন এখানে থেকে পথিকের চোখের থেকে পড়বে, তখন ওই পথিকের মনে হবে যে এই বরাবর হচ্ছে গিয়ে একটা বস্তু কিন্তু এখানে হচ্ছে গিয়ে আছে, অর্থাৎ এই বস্তুর একটা প্রতিবিম্ব সে এখানে দেখতে পাবে। তো দেখো যখন হচ্ছে গিয়ে একটা বস্তু আমি এখানে সরাসরি দেখতে পাচ্ছি, আবার তার এক্স্যাক্টলি নিচে আরেকটা হচ্ছে গিয়ে ছায়া বা হচ্ছে গিয়ে ছবি দেখতে পাচ্ছি, তো তখন হচ্ছে গিয়ে কি মনে হবে, দেখো আমরা যখন কোনো পুকুর পাড়ে কোনো গাছ বা বস্তু হচ্ছে গিয়ে দেখি, তখন আমরা ওই গাছটাকেও দেখতে পাই এবং হচ্ছে গিয়ে পুকুরের পানিতে কিন্তু হচ্ছে গিয়ে ওই গাছের একটা প্রতিবিম্ব বা ছায়া হচ্ছে দেখতে পাই। তো তখন হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে পথিক এই বস্তুটা হচ্ছে গিয়ে দেখতে পাইতেছে, আবার হচ্ছে গিয়ে এই বস্তুর একটা ছায়াও এখানে দেখতে পাইতেছে। তো তার হচ্ছে গিয়ে মনে হয় এই ঘটনা কোথায় ঘটে, এই ঘটনা কিন্তু হচ্ছে গিয়ে পুকুর পার বা যেখানে পানি আছে ওইখানে কিন্তু ঘটে। তাই সে হচ্ছে গিয়ে দেখবে যে এখানে হচ্ছে গিয়ে বস্তুটাও আছে, এখানে এই বস্তুর কি হচ্ছে একটা উল্টা ছায়া বা প্রতিবিম্ব হচ্ছে দেখা যেতেছে, তো সে মনে করবে এখানে কি পানি আছে। তো
কিন্তু আসলে কিন্তু হচ্ছে গিয়ে কোনো পানি নাই, এই জিনিসটা একটা দৃষ্টি বিভ্রম, আর এই ঘটনাটাকে হচ্ছে গিয়ে আমরা মরীচিকা হচ্ছে বলি। তো এখন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে কি বলা আছে, এখানে ওই একই ঘটনাটার এক্সপ্লেনেশন কিন্তু এখানে হচ্ছে দেওয়া আছে। এখানে কি বলছে যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে মরীচিকা সৃষ্টি হয়, যেরকম আমরা একটু আগে দেখলাম যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে কিন্তু এই জিনিসটা ঘটছে। তো প্রখর রোদ্রে বালুচরের ভূমি সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়ে হালকা হয় এবং উপরের দিকে বায়ুস্তর ঘন থেকে ঘনতর হয়, মানে আস্তে আস্তে ঠান্ডা হয় আর ঠান্ডা বাতাসগুলো ঘন হয়। ফলে আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে সংকট কোণের চাইতে বেশি কোণে বা বড় কোণে আপতিত হলে তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। আর এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে প্রতিফলিত আলোকরশ্মি দর্শকের চোখে পৌঁছালে দর্শক মনে করেন যে আলোটি রাস্তা বা নিচ থেকে প্রতিফলিত হয়ে আসছে, যেরকম একটু আগে আমরা দেখাইলাম। অর্থাৎ কোনো বস্তুর উল্টা প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়, আর এই দৃষ্টিভ্রমকে মরীচিকা বলা হয়। আশা করছি কি আমরা এটা বুঝতে পারছি। এরপরে সেকেন্ড যে কোয়েশ্চেনটা আমাদেরকে জিজ্ঞেস করছে যে গরমের দিনে উত্তপ্ত রাস্তা দূর থেকে কালচে ভেজা দেখায় কেন, বা হচ্ছে গিয়ে পরন্ত বিকালে পাকা রাস্তায় মাঝে মাঝে পানির মতো দেখা যাচ্ছে কেন। এইটাও আসলে মরীচিকার জন্য সৃষ্টি হয়। তোমরা যারা হচ্ছে গিয়ে বাসে করেছে গরমের দিন হচ্ছে গিয়ে সোজা কোনো পিচ ঢালাই রাস্তায় হচ্ছে গিয়ে যদি হচ্ছে গিয়ে ট্রাভেল করে থাকো, তাহলে হচ্ছে গিয়ে কখনো কখনো হচ্ছে খেয়াল করে দেখবা অনেক দূরে মনে হয় যে ওইখানের রাস্তাটার উপরে হচ্ছে গিয়ে পানি আছে। হ্যাঁ, ওরা অন্যান্য রাস্তার আশপাশের অন্যান্য অংশের তুলনায় ওই রাস্তাটাকে হচ্ছে গিয়ে পানি ছিটা রাখলে যেরকম হচ্ছে গিয়ে একটু কালচে বা ঘন দেখাবে, ওইরকম কিন্তু দেখা যায়, বা অনেক সময় হচ্ছে গিয়ে টলমলো হচ্ছে করে পানির মতো। তো ওই জিনিসটা হচ্ছে গিয়ে কেন হয়, হচ্ছে দেখো যে গরমের দিনে উত্তপ্ত রাস্তা দূর থেকে কালচে ভেজা দেখায়, এটা হচ্ছে গিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য। যে কালচে বা ভেজা দেখা এটা কিন্তু কি হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য, বা বলতে পারি মরীচিকার জন্য। হ্যাঁ, তো এখন হচ্ছে গিয়ে গরমের দিনে প্রখর রোদে রাস্তা সংলগ্ন বায়ু, মানে রাস্তার সাথে যে বায়ু বা বাতাসগুলো হচ্ছে থাকে সেগুলো উত্তপ্ত হওয়ার কারণে বায়ু হালকা হয় এবং উপরের বায়ুস্তর ঘন থেকে ঘনতর হতে থাকে। মরীচিকাতে হচ্ছে গিয়ে যেই জিনিসগুলো হচ্ছে ঘটে এখানে সেম জিনিসই ঘটে, কেন এই জিনিসটা কি এক ধরনের মরীচিকা। ফলে আকাশ ও অন্যান্য বস্তু থেকে আগত আলোকরশ্মি নিচে আসার সময় ঘন হতে অপেক্ষাকৃত হালকা মাধ্যমে প্রবেশ করে। এই সময় প্রতি ক্ষেত্রে আপাতন কোণের মান বৃদ্ধি পেতে থাকে, যেরকম হচ্ছে কি আমরা এখানে যে দেখছি যে প্রতি ক্ষেত্রে কিন্তু আপাতন কোণের মান কিন্তু চেঞ্জ হতে থাকে। যেমন দেখো এইখানে আপাতন কোণ যত, এইখানে আপাতন কোণ যত, এইখানে মনে করো আপাতন কোণ হচ্ছে গিয়ে কত, লেটস সে আমরা হচ্ছে গিয়ে ধরলাম 40 ডিগ্রি, বাট এইখানে হচ্ছে কিন্তু আপাতন কোণ কিন্তু কি একটু বেড়ে গেছে। ঠিক আছে, তো হচ্ছে গিয়ে ক্রমান্বয়ে কি হয়, আপাতন কোণের মান বৃদ্ধি পেতে থাকে এবং একসময় আপাতন কোণের মান সংকট কোণের মানের চাইতে বড় হয়ে যায়, আর তখনই আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। ফলে আলোকরশ্মি রাস্তা বা নিচ থেকে আসতেছে বলে মনে হয়, অর্থাৎ রাস্তায় আকাশ এবং দূরবর্তী গাছপালা বা ঘরবাড়ির উল্টা প্রতিবিম্ব তৈরি হয়, ফলে উত্তপ্ত রাস্তা দূর থেকে কালচে ভেজা দেখায় বা পানির মতো হচ্ছে টলমলো করে এরকম হচ্ছে দেখায়। এই জিনিসটা হচ্ছে মরীচিকা নামে পরিচিত, যেটা তোমাদেরকে আমি শুরুতে হচ্ছে কি বলছি। এরপরের যে কোয়েশ্চেনটা, যে ভর দুপুরে রংধনু দেখা যায় না হচ্ছে কি কেন। দেখো রংধনু তৈরি হয় পানিতে যে আলোটা হচ্ছে কি পড়ে সেই আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে কারণে। এখন বৃষ্টি হওয়ার পরে যদি আকাশে রোদ উঠে তখন কিন্তু আমরা সে রংধনু দেখতে পাই। এমনিতে সে কিন্তু সে মানে প্রখর গ্রীষ্মকালে যেখানে বৃষ্টি টিষ্টি হচ্ছে নাই তখন কিন্তু সে রংধনু সে দেখা যায় না। তো বৃষ্টি হওয়ার পরে যদি সে রোদ ওঠে বা একপাশে রোদ আছে, সামনে হচ্ছে গিয়ে মেঘ এবং মেঘ থেকে বৃষ্টি পড়তেছে, তখন কিন্তু হচ্ছে গিয়ে আমরা রংধনুটা দেখি। তো বৃষ্টি হওয়ার পরে রোদ উঠলে আমরা রংধনু দেখি, কারণ তখন বাতাসে পানির কণা থাকে এবং এই পানির কণায় সেই আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হওয়ার সময় ভিন্ন ভিন্ন রঙের আলো ভিন্ন ভিন্ন কোণে বেঁকে যায়। এই আলোর রশ্মিগুলো দিয়ে রংধনু ভিন্ন ভিন্ন রঙের ব্যান্ড তৈরি করে। আমরা যে 7টা কালার হচ্ছে দেখি ওই 7টা কালারের একটা হচ্ছে ব্যান্ড তৈরি করে। তো এটি সবসময় সূর্যের বিপরীত আকাশে দেখা যায়। রংধনু হচ্ছে গিয়ে পানিকণায় সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের ফলে সৃষ্ট 7টি একবর্ণী আলো। একবর্ণী মানে হচ্ছে গিয়ে এক কালারের, ঠিক আছে, তো এক কালারের আলো। এখন ভর দুপুরে সূর্যের সাদা আলোর তীব্রতা ওই 7টা মানে ইন্ডিভিজুয়াল কালারের চাইতে কিন্তু হচ্ছে অনেক বেশি থাকে, সেই জন্য হচ্ছে কি ভর দুপুরে রংধনু দেখা যায় না। ওকে, আর এছাড়া হচ্ছে কি আরেকটা কারণ আছে যে ভর দুপুরে আলো যখন হচ্ছে গিয়ে পড়ে তো তখন হচ্ছে কি অলমোস্ট প্রায় হচ্ছে কি লম্বালম্বি ভাবে হচ্ছে গিয়ে পড়ে বা আপাতন কোণটা অনেক কম থাকে। আর রংধনু তৈরি হয় কি বলছে যে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে তৈরি হয়, কিন্তু আপাতন কোণ যদি হচ্ছে গিয়ে আমাদের সংকট কোণের চাইতে অনেক কম কোণে হয় তখন কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না, তখন হচ্ছে গিয়ে আমরা রংধনুটাও দেখতে পাবো না। তো এটা আরেকটা এক্সপ্লেনেশন যেরকম হচ্ছে কি বললাম। তো এটা বলতে পারো, আবার হচ্ছে গিয়ে ওই সংকট কোণের চাইতে হচ্ছে গিয়ে বেশি কোণে আপতিত হওয়ার হচ্ছে গিয়ে ওই এক্সপ্লেনেশনটা হচ্ছে দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। এখন 4 নম্বর হচ্ছে কোশ্চেন হচ্ছে কি বলছে যে ক্রান্তি কোণকে আপাতন কোণ বলা যায়, এটা হচ্ছে ব্যাখ্যা করো, অথবা
ক্রান্তিকোণ মূলত একটি আপাতন কোণ ব্যাখ্যা করো। এখন ক্রান্তিকোণ বা সংকট কোণ যেটা, এটা কিন্তু একটা আসলে হচ্ছে কি আপাতন কোণ। ব্যাপারটা হচ্ছে কি এখানে হচ্ছে খেয়াল করি, দেখো এটা মনে করা হচ্ছে কি দুইটা মাধ্যমের হচ্ছে কি বিভেদ তল, এর উপরে হচ্ছে কি আমাদের ঘন মাধ্যম, নিচে হচ্ছে গিয়ে হালকা মাধ্যম। ওকে, এইটা হচ্ছে কি আমাদের অভিলম্ব। এখন যদি কোনো আলোক রশ্মি এরকম হচ্ছে কি হয় যে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে হচ্ছে গিয়ে প্রবেশ করে, তখন কি হয় অভিলম্ব থেকে একটু দূরে সরে যায়। ওকে, এখন আমি যদি আলোক রশ্মিটাকে যদি আরেকটু হচ্ছে কি বাঁকা করে হচ্ছে গিয়ে ফেলি, আগে যেই আপাতন কোণে পড়তেছিল এখন আপাতন কোণটাকে যদি সে বাড়ায় দিই, তখন কি হবে আলোক রশ্মিটা প্রতিসরণের সময় কি হবে আরো বেশি বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, এখন আলোক রশ্মিটার আপাতন কোণ যদি হচ্ছে আমি ক্রমান্বয়ে আরো বাড়াইতে থাকি, একটা সময় কি হবে সে এইভাবে বিভেদ তল ঘেঁষে যাবে। ঠিক আছে, আর তখন হচ্ছে কি হবে যেই আপাতন কোণের জন্য আমার প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যাইতেছে বা প্রতিসরণ কোণটা হচ্ছে 90 ডিগ্রি হইতেছে, ওই আপাতন কোণটাকে আমরা সংকট কোণ বলি। সংকট কোণের সংজ্ঞা তো লিখবা যে এরকম লেখা আছে, যেই আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণটা হচ্ছে 90 ডিগ্রি হয়, আপাতন কোণের সেই মানটাকে আমরা সংকট কোণ বা ক্রান্তি কোণ বলে থাকি। অর্থাৎ আমরা বাই ডেফিনিশন বা সংজ্ঞা থেকে আমরা কিন্তু ব্যাপারটা হচ্ছে বলতে পারি যে ক্রান্তিকোণ আসলে একটা আপাতন কোণ। তো এইখানে হচ্ছে গিয়েছে দেখো যে অলমোস্ট সেম জিনিস হচ্ছে লেখা। এখানে হচ্ছে কি বলছে যে কোনো মাধ্যম থেকে আগত আলোক রশ্মি মাধ্যমের বিভেদ তলে আপতিত হলে অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপাতন কোণ বলে। আর ঘন মাধ্যম থেকে আগত আলোক রশ্মি যখন হালকা মাধ্যমে প্রতিসরিত হয়, তখন আগত আলোক রশ্মি অভিলম্বের সাথে যে কোণে আপতিত হলে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, ওই আপাতন কোণকে কিন্তু হচ্ছে গিয়ে ক্রান্তিকোণ বলে। যেরকম একটু আগে তোমাদেরকে হচ্ছে বলছি। ঠিক আছে, এখানে চিত্রে হচ্ছে এরকম হচ্ছে বলে দিছে যে মনে করো এইখানে একটা মানে আলোক রশ্মি আপতিত হয়েছে, তো আলোক রশ্মি এখানে আপতিত হওয়ার কারণে কি হয়েছে, এটা অভিলম্বের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করছে। আর এই আপাতন কোণের কারণে প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে গেছে, বা বলা যায় প্রতিসরণ কোণ কত হয়ে গেছে আমাদের 90 ডিগ্রি হয়ে গেছে। ঠিক আছে, তো এই প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হলে আপাতন কোণের মানটাকে আমরা হচ্ছে কি বলতেছি, সংকট কোণ বলতেছি। ঠিক আছে, তো এখানে চিত্রে ওই ব্যাপারটা হচ্ছে কি এক্সপ্লেনেশন হচ্ছে করা। এখন বলছে শুধু এই আপাতন কোণের মানের জন্য প্রতিসরণ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি হয়, এই জন্য হচ্ছে গিয়ে একে ক্রান্তিকোণ বলা হয়। সুতরাং আমরা হচ্ছে বলতে পারি ক্রান্তিকোণ মূলত একটা আপাতন কোণ। এরপরে যে কোয়েশ্চেনটা এখানে হচ্ছে কি বলছে, 5 নম্বর কোয়েশ্চেন, যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরিত রশ্মি বেঁকে যায় কেন? প্রতিসরিত রশ্মি বেঁকে যায় হচ্ছে কেন? তো দেখো এখানে হচ্ছে কি বলা, যে কোনো মাধ্যমে আলোর বেগ ওই মাধ্যমের আলোকীয় ঘনত্বের উপরে নির্ভর করে। মানে আমরা তো জানি যে এক এক মাধ্যমে আলোর বেগ এক এক রকম হয়। যেমন মনে করছে গিয়ে শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸, পানিতে আলোর বেগটা 2.256 × 10⁸। মানে এক এক মাধ্যমের ঘনত্বের উপরে কিন্তু এক এক মাধ্যমে আলোর বেগটা ডিপেন্ড করে। ওকে, তো এখন হচ্ছে বলছে যে আলোকীয় ঘনত্ব কম হলে আলোর বেগ বেশি হয়, আবার আলোকীয় ঘনত্ব যদি বেশি হয় তাহলে আলোর বেগ কম হয়। যেমন শূন্য মাধ্যমের ঘনত্ব হচ্ছে গিয়ে একবার হচ্ছে কম, সেজন্য ওই মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি। আবার শূন্য মাধ্যমের তুলনায় পানির হচ্ছে গিয়ে ঘনত্ব কিন্তু একটু বেশি, সেজন্য হচ্ছে গিয়ে পানিতে কিন্তু আলোর বেগটা আরেকটু হচ্ছে কম। তো এই পর্যন্ত সেই কথা হচ্ছে বলছে। এরপর হচ্ছে বলছে যে বিভিন্ন মাধ্যমে আলোর বেগের ভিন্নতার জন্য দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মি আপতিত হলে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরিত রশ্মি বেঁকে যায়, অর্থাৎ দিক পরিবর্তন করে। তো আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যদি হচ্ছে যায় তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যায়, যেটা হচ্ছে গিয়ে এখানে এই চিত্র দিয়ে দেখাইছে যে আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে তাহলে হচ্ছে সে এই সোজা বরাবর চলতেছিল, সোজা আসার কথা, কিন্তু সোজা না এসেছে কি করতেছে, অভিলম্ব থেকে আরেকটু দূরে সরে যাইতেছে। আবার যদি আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি আসে তাহলে তার এই সোজা যাওয়ার কথা ছিল, এইভাবে হচ্ছে না গিয়ে সে কি করে একটু অভিলম্বের দিকে চেপে আসে। এরপরে হচ্ছে কোয়েশ্চেন, যে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 1.52 বলতে কি বোঝায়? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 1.52 বলতে কি বোঝায়? প্রথমত হচ্ছে গিয়ে কার সাপেক্ষে কাকে বলছে এই ব্যাপারটা খেয়াল করতে হবে। যার সাপেক্ষে বলা আছে, যেমন এখানে লেখা আছে বায়ুর সাপেক্ষে, তো যার সাপেক্ষে বলবে আলোক রশ্মিটা ওই মাধ্যম থেকে প্রবেশ করে, যার প্রতিসরণাঙ্ক হচ্ছে বলবে ওই মাধ্যম দিয়ে হচ্ছে আলোটা হচ্ছে বের হয়। তো এখানে আমাকে বলছে বায়ুর সাপেক্ষে কাচের, অর্থাৎ আলোক রশ্মিটা বায়ু মাধ্যমে প্রবেশ করে কাচ মাধ্যমে হচ্ছে বের হয়ে গেছে বা প্রতিসরিত হয়েছে। তো এখানে যে দেখো যে যে
বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 1.52 হচ্ছে বলতে কি বোঝায়, যে এখানে হচ্ছে তিনটা কথা হচ্ছে বলছে। প্রথম কথাটা যেটা আমরা বুঝতে পারি যে আলো বায়ু মাধ্যম হতে কাচ মাধ্যমে প্রবেশ করে, মানে বায়ুতে যে প্রবেশ করে কাচ থেকে কাছে আর কি বের হয়ে যায়, এটা হচ্ছে বলছে। এরপর হচ্ছে দেখো যে কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে কত 1.52, ঠিক আছে 1.52। এখন প্রতিসরণাঙ্কের মান যদি একের চাইতে বেশি হয়, প্রতিসরণাঙ্কের মান যদি একের চাইতে বেশি হয়, তাহলে যার সাপেক্ষে, তাহলে হচ্ছে কি যার সাপেক্ষে হচ্ছে কি প্রতিসরণাঙ্কটা দেওয়া থাকে ওই মাধ্যমটা কি হয়, ওই মাধ্যমটা হালকা হয়। মনে করো হচ্ছে কি এখানে তোমাকে হচ্ছে বলছে যে লেটস সে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে গিয়ে লেটস সে 1.7, ঠিক আছে, এটা হচ্ছে দেওয়া আছে। তো আমার প্রতিসরণাঙ্কের মান কত, এক থেকে হচ্ছে কিন্তু বড়, এক থেকে হচ্ছে গিয়ে বড়, এবং হচ্ছে গিয়ে কার সাপেক্ষে, কার, বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের। তাহলে যার সাপেক্ষে হচ্ছে গিয়ে দেওয়া থাকবে তখন প্রতিসরণাঙ্কের মানটা যদি 1 থেকে বড় হয়, তাহলে যার সাপেক্ষে থাকবে ওই মাধ্যমটা ঘন হবে, সরি ওই মাধ্যমটা হচ্ছে কি হবে, ওই মাধ্যমটা হালকা হবে, এবং হচ্ছে গিয়ে দ্বিতীয় মাধ্যমটা কি হবে, আমাদের ঘন হবে। তাহলে এখানে হচ্ছে গিয়ে বি মাধ্যমটা হালকা, এই এক্সাম্পল অনুযায়ী বি মাধ্যমটা হালকা এবং এ মাধ্যমটা হচ্ছে ঘন। তো এখানে হচ্ছে দেখো আমাদের প্রতিসরণাঙ্কের মানটা হচ্ছে কত 1.52, যেটা এক থেকে বড়, আর এক থেকে বড় হলে যার সাপেক্ষে বলবে সেটা হচ্ছে গিয়ে হালকা, এবং হচ্ছে গিয়ে যার প্রতিসরণাঙ্ক বলবে সেটা হচ্ছে ঘন। তাহলে এখানে প্রতিসরণাঙ্ক ইটার মান কত, এক থেকে বেশি হয়, বলা যায় আলোকরশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, ঠিক আছে। তো আর হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ হচ্ছে কি হয়, আমরা জানি অভিলম্বের দিকে চেপে আসে, এটা এখানে হচ্ছে বলে দিয়েছে। 3 নম্বর কথা যে আপাতন, এই যে প্রতিসরণাঙ্ক হচ্ছে কত, আরেকভাবে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে গিয়ে যে এরকম যদি প্রতিসরণাঙ্ক হচ্ছে থাকে, তাহলে হচ্ছে গিয়ে আমরা লিখি যে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, ঠিক আছে। আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাতটা থাকে, সেই অনুপাতটা হচ্ছে কি ধ্রুব একটা সংখ্যা, আর ওই সংখ্যাটাকে আমরা হচ্ছে কি বলি, ওই সংখ্যাটাকে আমরা হচ্ছে প্রতিসরণাঙ্ক হচ্ছে বলি। তো এইখানে হচ্ছে কত, প্রতিসরণাঙ্কটা হচ্ছে 1.52, অর্থাৎ এইখানে বায়ু মাধ্যমে যে আপাতন কোণ তৈরি হয়েছে সেই আপাতন কোণের সাইন এবং কাছে যে প্রতিসরণ কোণ তৈরি হয়েছে সেই প্রতিসরণ কোণের সাইন, এই দুটো যদি অনুপাত করি তাহলে সেই অনুপাতটা হবে হচ্ছে কত 1.52, সেই অনুপাতটা কত হবে 1.52। এরপর হচ্ছে গিয়ে 7 নম্বর কোশ্চেন, যে আলোর প্রতিসরণ হওয়ার কারণ ব্যাখ্যা করো। এইটা আর আমরা একটু আগে যে কোশ্চেনটা হচ্ছে গিয়ে দেখছি, এই দুইটা কোশ্চেন হচ্ছে গিয়ে সিমিলার হচ্ছে কোশ্চেন। যেমন এইটা, যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরিত রশ্মি বেঁকে যায় কেন, এই প্রতিসরিত রশ্মি বেঁকে যাওয়ার ঘটনাটাকে হচ্ছে আমরা কি বলি, আলোর প্রতিসরণ বলি। তো এইখানে হচ্ছে গিয়ে ওই কোশ্চেনটা বলছে যে কি হয়, এই গেল, হ্যাঁ, যে প্রতিসরণ হওয়ার কারণ ব্যাখ্যা করো, মানে আলোকরশ্মি বেঁকে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। তো ওইটার অ্যান্সার আর এটার অ্যান্সার হচ্ছে গিয়ে সেম। তো দেখো এখানে হচ্ছে একই কথা বলছে যে আলোর প্রতিসরণের মূল কারণ হচ্ছে গিয়ে আলোর বেগের পরিবর্তন। তো আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন আলোকীয় ঘনত্বের অন্য একটি স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করলে মাধ্যমদ্বয়ের বিভেদ তলে আলোর গতিপথের পরিবর্তন ঘটে। আলোর গতিপথের কি হয়, পরিবর্তন ঘটে। এই ঘটনাকে হচ্ছে আমরা কি বলি, আলোর প্রতিসরণ হচ্ছে কি বলি। এখন কোনো মাধ্যমের আলোকীয় ঘনত্ব যত বেশি হয় সেই মাধ্যমে আলোর বেগ কি হয়, তত কম হয়। আর আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি প্রবেশ করে তখন আলোর বেগ কি হয়, কমে যায় এবং রশ্মিটি অভিলম্বের দিকে বেঁকে যায়। অপরদিকে আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে আলোর বেগ বেড়ে যায় এবং রশ্মিটি অভিলম্ব থেকে দূরে সরে আসে। ওকে, আচ্ছা। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা 7 নম্বর কোশ্চেন দেখে ফেলছি। এরপর হচ্ছে গিয়ে আমরা 8 নম্বর কোশ্চেনে চলে আসি। তো 8 নম্বর কোশ্চেনে এখানে হচ্ছে আমাদেরকে কি জিজ্ঞেস করছে, একটু খেয়াল করি। এখানে কি বলছে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আপাতন কোণ ক্রান্তি কোণের চাইতে বড় হয় কেন। ওকে, তো দেখো যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণ ক্রান্তি কোণের আরেকটা নাম আছে সংকট কোণ। তো ক্রান্তি কোণ বা সংকট কোণের চাইতে বড় হয়, এটা আমরা জানি। তো আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন হালকা মাধ্যমে প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যেতে থাকে, যেরকম আমরা একবারে প্রথম কোশ্চেনে এসে দেখছি। তো আপাতন কোণের মান বাড়াতে থাকলে প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে আরো দূরে সরতে থাকে। এখন আপাতন কোণের একটি নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণ যখন 90 ডিগ্রি হবে তখন আপাতন কোণের ওই মানটাকে আমরা কি বলবো, ক্রান্তি কোণ হচ্ছে কি বলবো। তো আপাতন কোণ যদি হচ্ছে কি ক্রান্তি কোণের চাইতে বড় হয়ে যায় তবে আলো দুই মাধ্যমের বিভেদ তলে আর প্রতিসরণ না হয় কি হয়, প্রতিফলিত হয়। ঠিক আছে, তো প্রতিফলিত হয়ে কি হয়, আবার এই ঘন মাধ্যম থেকে আলো আসতেছিল আবার ঘন মাধ্যমে কি করতেছে, ফিরে আসে বা ব্যাক করে। এই ঘটনাটা হচ্ছে গিয়ে কি হয়, যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মানটা ক্রান্তি কোণের চাইতে বড় হবেই। এরপরে কোশ্চেন 9 নাম্বারটা,
যে কখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, কখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে ব্যাখ্যা করো। বা সহজ ভাষায় হচ্ছে কি কোশ্চেনটা এভাবে হচ্ছে বলা যায় যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্তগুলো হচ্ছে লিখো। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের দুইটা শর্ত বা কখন কখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে এটা যদি দেখো, যে আলোকরশ্মি অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে। প্রথম কথা যে আলোকরশ্মি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হইতে হইলে কি হতে হবে, আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে। আর সেকেন্ড যে হচ্ছে গিয়ে রুলটা বা শর্তটা সেটা হচ্ছে গিয়ে যে আপাতন কোণের মানটা সংকট কোণ বা ক্রান্তি কোণের চাইতে অবশ্যই বড় হইতে হবে। তাহলে সেই দুইটা শর্ত কি কি? প্রথম শর্ত হচ্ছে গিয়ে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে গিয়ে যে আপাতন কোণের মানটা সংকট কোণের চাইতে বড় হতে হবে। এরপরে কোয়েশ্চেন যে টেলিকমিউনিকেশনে আলোর প্রতিসরণ কিভাবে ব্যবহৃত হয়, টেলিকমিউনিকেশনে আলোর প্রতিসরণ কিভাবে ব্যবহৃত হচ্ছে গিয়ে হয়। তো টেলিকমিউনিকেশন হচ্ছে গিয়ে কোনগুলো, যে আমরা হচ্ছে গিয়ে জানি যে এখন আমরা হচ্ছে গিয়ে ইন্টারনেট খুব ইউজ করি, আর ইন্টারনেট হচ্ছে গিয়ে খুব দ্রুত একটা সংযোগ হচ্ছে গিয়ে অপটিক্যাল ফাইবার হচ্ছে গিয়ে সংযোগ। তো এই ইন্টারনেট দিয়েছে আমরা কি করি, অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে মানে টেলিকমিউনিকেশন করি বা দূর থেকে হচ্ছে যোগাযোগ হচ্ছে করি। তাই এখানে হচ্ছে বলছে যে টেলিকমিউনিকেশনে যে আলোর প্রতিসরণ কিভাবে কাজ করে। তো এখন এই অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে যে ডেটাগুলো হচ্ছে আমরা সেন্ড করি ওগুলো কিন্তু হচ্ছে গিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে হচ্ছে কি হয়। তো এখন বললাম আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, কিন্তু এখানে লেখা আছে প্রতিসরণ, তাহলে কেমনে হলো? দেখো আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে হচ্ছে গিয়ে মানে প্রতিসরিত হইতে থাকে, এবং প্রতিসরিত হওয়ার সময় যদি আপাতন কোণের মান সংকট কোণের চাইতে বেশি হয়, তখন কিন্তু হচ্ছে কি হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে যায়। অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতে হইলে আগে কিন্তু প্রতিসরণটা হইতে হয়। তো এই জন্য হচ্ছে এখানে হচ্ছে বলছে যে টেলিকমিউনিকেশনে আলোর প্রতিসরণ কিভাবে ব্যবহৃত হয়। তো এখানে হচ্ছে দেখি যে আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয় তখন কিন্তু হচ্ছে গিয়ে ক্রান্তি কোণের চাইতে যদি বড় মানের কোণে আপতিত হয়, তখন রশ্মিটি প্রতিসরিত না হয়ে ঘন মাধ্যমে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়, যেরকম একটু আগে বলছি। তো একে কি বলে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে বলে। এখন টেলিকমিউনিকেশনে ব্যবহৃত অপটিক্যাল ফাইবারে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের যে নীতি এইটা ব্যবহার করা হয়। এটা ব্যবহার করেছে কি হয়, যে আলোর সিগন্যাল এক মাধ্যম থেকে তারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো হয়। তো হচ্ছে এখানে দেখি কি বলছে, অপটিক্যাল ফাইবারে আলোর সিগন্যালের সাহায্যে তথ্য পাঠানো হয়। এই অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু কাচের তন্তু, যেখানে আলোর শোষণ খুবই কম। এতে কোর এবং ক্ল্যাড নামে দুটো অংশ থাকে। এই ভিতরের অংশের হচ্ছে গিয়ে কোর, মানে ভিতরের অংশে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে বলা হচ্ছে কোর। এই কোরের প্রতিসরণাঙ্ক হচ্ছে গিয়ে বাইরের অংশ, অর্থাৎ যেটাকে আমরা ক্ল্যাড বলি, তার তুলনায় কিন্তু কি হয়, বেশি হয়। এই জন্য হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোকে কোরের মাঝে আটকে রেখে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। তো টেলিকমিউনিকেশনে আলোর প্রতিসরণ এভাবে যে ব্যবহৃত হয়। মানে সহজ কথা হচ্ছে গিয়ে টেলিকমিউনিকেশন মানে হচ্ছে গিয়ে ওই যে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে আলোর সিগন্যালকে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে থেকে পাঠানো। আর এইটা হচ্ছে গিয়ে আমরা কি করি, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমেই এটা করে থাকি। এরপরে হচ্ছে গিয়ে 11 নম্বর কোয়েশ্চেন। এইটা হচ্ছে গিয়ে অনেকটা সেম, যে এখানে কি বলছে যে দূর দূরান্তে বৈদ্যুতিক সংকেত প্রেরণে অপটিক্যাল ফাইবার ব্যবহার সুবিধাজনক হচ্ছে কি কেন। তো দেখো দূর দূরান্তে বৈদ্যুতিক সংকেত প্রেরণে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হচ্ছে হওয়ার কারণটা বা সুবিধাজনক হচ্ছে কেন, কারণ অপটিক্যাল ফাইবার দিয়ে বিদ্যুৎ সিগন্যালের পরিবর্তে আলোর সিগন্যাল দিয়ে তথ্য পাঠানো হচ্ছে যায়। আর বৈদ্যুতিক সিগন্যালের তুলনায় হচ্ছে গিয়ে আলোর হচ্ছে গিয়ে যে সিগন্যালটা এটা অনেক বেশি ফাস্ট। ওকে, তাই হচ্ছে গিয়ে অনেক বেশি সুবিধাজনক, মানে হচ্ছে ডেটা ট্রান্সফার অনেক ফাস্ট হয়ে। তো সেকেন্ড হচ্ছে গিয়ে মুক্ত অবস্থায় আলো সরল রেখা যায়, কিন্তু ফাইবারে আলো আটকা পড়ে যায় বলে সেটাকে ঘুরিয়ে পেঁচে যে কোনো দিকে ছেড়ে নেওয়া সম্ভব। এখন মনে করো যে আলো যদি একবারে সোজাই হচ্ছে গিয়ে চলতো, তখন কিন্তু অপটিক্যাল ফাইবারগুলো একবারে সোজাই কিন্তু চেয়ে নিতে হতো। কিন্তু অপটিক্যাল ফাইবারের মধ্যে হচ্ছে আলো হচ্ছে কিভাবে মানে বারবার হচ্ছে গিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, তাই তুমি ওটাকে, আর ওটা যেহেতু সরু এবং হচ্ছে বেশ নমনীয়, তাই ওটাকে তুমি বাঁকাইলে হচ্ছে কি হবে, ওই যে আলোক রশ্মিগুলো হচ্ছে ওর মধ্যে দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে কিন্তু যাইতে হচ্ছে গিয়ে পারবে। তো এই জন্য হচ্ছে কি বলা হয়েছে যে তারটাকে তুমি যেভাবে ঘুরিয়ে পেঁচে যে কোনো দিকে থেকে নেওয়া হচ্ছে সম্ভব। 3 নাম্বার হচ্ছে 2 নাম্বার হয়ে গেছে। 3 নাম্বার হচ্ছে কি বলছে, যে এটি দিয়ে আলো শত শত কিলোমিটার দূরে নিয়ে যাওয়া যায়, কারণ কাচের তন্তুতে আলোর শোষণ খুবই কম। তো দেখো যে অপটিক্যাল ফাইবারের ভিতর হচ্ছে গিয়ে আলো শোষিত খুব কম হয়, ম্যাক্সিমামটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন চাই কি হয়, যে পুরোটা আলোয় কি হয়ে যায়, প্রতিফলিত হয়ে যায়, আলো শোষণ হয় না। তাই হচ্ছে গিয়ে আমরা অনেক দূর পর্যন্ত হচ্ছে গিয়ে যদি হচ্ছে গিয়ে সিগন্যাল হচ্ছে গিয়ে পাঠাই, তাহলে হচ্ছে গিয়ে সেখানে কি হয় না, আমাদের হচ্ছে গিয়ে যে ডেটা লস বা সিগন্যালটা লস হচ্ছে গিয়ে হয় না, যেটা অন্যান্য ক্ষেত্রে কিন্তু হচ্ছে হয়ে থাকে। এরপর হচ্ছে গিয়ে 4 নাম্বার হচ্ছে কি বলছে, যে অপটিক্যাল ফাইবার দিয়ে একই সময়ে বিপুল তথ্য বা সংকেত প্রায়
কোনো রকম পরিবর্তন ছাড়া পরিবহন করা সম্ভব। এর মধ্যে দিয়ে একসঙ্গে প্রায় 2000 টেলিফোন সঞ্চালন করা যায়। তো হচ্ছে গিয়ে দেখা গেল যে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে যে এই টেলিকমিউনিকেশন বা দূর দূরান্তে হচ্ছে গিয়ে সংকেত প্রেরণের ক্ষেত্রে অপটিক্যাল ফাইবারের অনেকগুলো হচ্ছে সুবিধা আছে। মেইন সুবিধা হচ্ছে গিয়ে দুইটা, একটা হচ্ছে গিয়ে এটা অনেক ফাস্ট, আর 2 নম্বর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে মানে কোনো প্রকার হচ্ছে গিয়ে মানে লস ছাড়া, আলোর হচ্ছে গিয়ে শোষণ ছাড়াই হচ্ছে গিয়ে অনেক দূর পর্যন্ত হচ্ছে গিয়ে আমরা সিগন্যাল বা সংকেত হচ্ছে গিয়ে পাঠাইতে পারি। এরপর হচ্ছে গিয়ে 12 নম্বর কোয়েশ্চেন, যে চিকিৎসা ক্ষেত্রে অপটিক্যাল ফাইবারের চেয়ে ব্যবহার হচ্ছে গিয়ে লিখো। আচ্ছা, চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে গিয়ে অপটিক্যাল ফাইবারের চেয়ে ব্যবহার হচ্ছে গিয়ে হয়, যেমন তোমরা হচ্ছে গিয়ে অনেকে ডাক্তারের কাছে গেছো, তোমরা অনেকে হচ্ছে গিয়ে এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি এইসব হচ্ছে নাম শুনছো। সো এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি হচ্ছে কি করে, একটা হচ্ছে গিয়ে পাইপ নেয়, একটা হচ্ছে ওই পাইপ নিয়ে সে কি করে, ওই পাইপটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে মুখের মধ্যে যে এন্ডোস্কোপি যেটা হয় মুখের মধ্যে হচ্ছে গিয়ে ওই পাইপটা সে ঢুকায় দেয়, ওইটা পরে হচ্ছে আমাদের পাকস্থলীতে যায়, ওটার মাথায় যে কি ক্যামেরা হচ্ছে লাগানো থাকে এবং হচ্ছে গিয়ে আলো ফেলা হয়। তো এই আলো ফেলানো হচ্ছে পরে পেটের মধ্যে হচ্ছে কি অন্ধকার থাকে, ওই অন্ধকারটা হচ্ছে চলে যায় যখনটা হচ্ছে আলোটা এসে পড়ে, এবং হচ্ছে গিয়ে আলো এসে পড়ে ভিতরে যখন হচ্ছে ক্লিয়ার হয়ে যায় তখন হচ্ছে কি হয়, ক্যামেরা দিয়ে কিন্তু ওইখানে হচ্ছে ভিডিও বা ছবি হচ্ছে ধারণ করে, এতে করে হচ্ছে গিয়ে পাকস্থলীর হচ্ছে গিয়ে বিভিন্ন অংশ কিন্তু হচ্ছে দেখা যায়। তো এইটাও হয় হচ্ছে কি অপটিক্যাল ফাইবার হচ্ছে কারণে। তো এখানে হচ্ছে বলছে যে চিকিৎসা ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার হচ্ছে ব্যবহারটা চাই লিখো। তোমরা অনেকে হচ্ছে গিয়ে ওই এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এসব হচ্ছে নাম কিন্তু শুনবা, কারণ অনেকে হচ্ছে গিয়ে তোমরা অলরেডি এন্ডোস্কোপি করছো, বা তোমরা তোমাদের হচ্ছে গিয়ে অনেক বাসায় বাবা মা বা দাদা নানা নানি তাদের হচ্ছে কিন্তু এন্ডোস্কোপি আর কি করে থাকতে পারে। তো এখানে দেখো যে চিকিৎসাজনিত হচ্ছে গিয়ে কারণে শরীরের ভিতরের কোনো অঙ্গ বা গহ্বরকে বাইরে থেকে সরাসরি দেখার প্রক্রিয়াটার নাম হচ্ছে গিয়ে এন্ডোস্কোপি। তো এন্ডোস্কোপি যন্ত্র দিয়ে শরীরের ফাঁপা অঙ্গগুলোর ভিতরে পরীক্ষা করা যায়। এন্ডোস্কোপি যন্ত্রে হচ্ছে কি দুইটা স্বচ্ছ নল থাকে, একটি নল দিয়ে বাইরে থেকে রোগীর শরীরের নির্দিষ্ট অঙ্গের ভিতরে তীব্র আলো ফেলা হয়, আর এটি করা হয় অপটিক্যাল ফাইবার দিয়ে। যে বললাম যে ভিতরে যে আলো ফেলা হয়, এখন আলো কিভাবে হচ্ছে ফেলবো, আমরা টর্চ দিলে তো আমাদের গলা পর্যন্ত হচ্ছে কি আলো যাবে, পেট পর্যন্ত হচ্ছে যাবে না। এখন আর আলো তো একবার হচ্ছে সোজা যায়, এখন তুমি হচ্ছে গিয়ে গলার মধ্যে যদি হচ্ছে টর্চের আলো ফেলো, এটা এই পর্যন্ত আটকে যাবে, এই পর্যন্ত কিন্তু হচ্ছে যাবে না। তো এই জন্য হচ্ছে কি হয় যে আমরা অপটিক্যাল ফাইবারে যেহেতু হচ্ছে গিয়ে অপটিক্যাল ফাইবারটাকে যে কোনোভাবে দুমড়ে মুচড়ে রাখতে পারি, বাট স্টিল হচ্ছে গিয়ে আলো ওর মধ্যে হচ্ছে অপর প্রান্ত হচ্ছে পৌঁছায়, তাই হচ্ছে গিয়ে কি করা হয় যে এই এন্ডোস্কোপির ক্ষেত্রে হচ্ছে গিয়ে অপটিক্যাল ফাইবারটা ইউজ করা হয়। তো এই অপটিক্যাল ফাইবার দিয়ে কি করা হয়, যে শরীরের নির্দিষ্ট অঙ্গের ভিতরে তীব্র আলো ফেলা হয়, এটি করা হয় অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে। আলো এই ফাইবারে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে প্রবেশ করে রোগীর শরীরে ক্ষতিগ্রস্ত বা রোগাক্রান্ত জায়গাটি দেখতে হলে সেটি সরল রেখায় থাকতে হয়, কিন্তু শরীরে কোনো অঙ্গের ভিতরে সরল রেখায় তাকানো সম্ভব নয়। একটু আগে আমি যেসব কথা বলছি ওগুলোই কিন্তু আছে। তাই ছবিটি দেখার জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়, যেখানে আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করে আঁকা বাঁকা পথে যেতে পারে। তো এরপরে হচ্ছে কি আমরা 13 নম্বর কোশ্চেন হচ্ছে চলে আসি। আচ্ছা না, তো এইটাই ছিল হচ্ছে কি আমাদের এই পর্ব হচ্ছে কি এই পর্যন্তই। তো আশা করি সব হচ্ছে বুঝতে পারছি। তা আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।